নমস্কার। আমি ডক্টর ঋত্বিক সেন। আজকে সদ্য হ্যানিম্যান সাহেবের মৃত্যু দিবস। তো আজকে আমরা মৃত্যু দিবসটাকেই স্যারের আমরা জন্মদিবস হিসেবে পালন করছি। তো আমি এই মুহূর্তে আমার নিজস্ব চেম্বারে বসে আছি। তো আমি চাইছি যে আজকের দিনটা শুধু আমরা কেন, সমস্ত হোমিওপ্যাথি জগৎ আমাদের এখানে আজকের অনুষ্ঠানে হোমিওপ্যাথি জগতের দিকপালরা সবাই এসছেন। নট অনলি ডক্টরস, নট অনলি পেশেন্টস, হোমিওপ্যাথি ম্যানুফ্যাকচারার কোম্পানির সবাই এসছেন এবং সব ওনাররা এসছেন, প্রত্যেকেই এসছেন। আজকের দিনটা আমরা নিজেদের মতো করে পালন করছি। হ্যানিম্যানের মৃত্যু দিবস, কিন্তু সেটাকে আমরা আনন্দ দিয়ে ভরিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে পেয়েছি হ্যানিম্যানের প্রতিকৃতি একটু আগে স্যার উন্মোচন করেছেন। আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট ডক্টর প্রকাশ মল্লিককে। আমি স্যারকে বলবো আজকের অনুষ্ঠানটা স্যার আমাদের আনন্দ দিয়ে ভরিয়ে দিন। ওনার যদিও আজকে খুবই অনেক অনুষ্ঠান ওনার রয়েছে পরপর, উনি অনেক কষ্ট করে সময় বার করে আমাদের মধ্যে এসেছেন। এই জন্য আমরা খুবই আনন্দিত করছি এবং ধন্য মনে করছি নিজেদেরকে। আর স্যারকে আমি বলবো যে হ্যানিম্যান সম্বন্ধে এবং হোমিওপ্যাথি সম্বন্ধে স্যার আলোকপাত করুন। এই মুহূর্তে স্যার সবচেয়ে বেশি রোমাঞ্চকর লাগছে, স্যার আমার সিটে বসে আছেন। আমি আশা করি স্যারের আশীর্বাদ আমার মাথায় পড়ুক এবং আগামী দিনে স্যার এবং হ্যানিম্যানের কৃপাতে আমি যেন সমস্ত পেশেন্টদের ভালো করতে পারি, ভালো না করতে পারলেও তাদের যেন উপকার করতে পারি, এইটুকু আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। এবং স্যারের কাছে বিনীত অনুরোধ, স্যার আজকে যেন আমাকে যথাযথ আশীর্বাদ করে যান। আমি আগামী দিন যেন আপনি সবার মুখ রক্ষা করতে পারি এবং সবার জগতের কল্যাণ করতে পারি, মানুষের উপকার করতে পারি, এইটুকু বলে স্যারকে আমি বলে দেবো। স্যার আমাদের জন্য একটুখানি যদি কিছু বলেন, আমি হ্যানিম্যান হোমিওপ্যাথি সম্বন্ধে একটু স্যারকে বলতে বলবো। প্রথমেই আমি হোমিওপ্যাথির স্রষ্টা ডক্টর হ্যানিম্যানের আমার অন্তঃস্থল থেকে হ্যানিম্যানের চরণে প্রণাম জানাচ্ছি। আর আজকে এই যে ঋত্বিক সেন এরকম একটা হোমিওপ্যাথি মানে জনকের প্রতিকৃতি উদ্বোধন করলেন এবং এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের বিশেষ বন্ধু জয়দীপ রায় তিনিও এসছেন এবং আজকে যে আমাকে ঋত্বিক সেন কিছু বলতে বলেছে, উনি আশীর্বাদ চেয়েছেন। আসলে ঋত্বিককে আশীর্বাদ হ্যানিম্যান করেছেন। একটা আধ্যাত্মিকভাবে কথা আছে যে যদি 5 জন ভক্ত একসঙ্গে এসে সংযুক্ত হয় তাহলে ঈশ্বর সেখানে আসেন। আর আজকে নিশ্চয়ই হ্যানিম্যান এখানে এসছেন। হ্যানিম্যানের একদম কৃপা হাত ওই ঋত্বিকের হাতে পড়বে এবং ঋত্বিক যে পেশেন্টকে হাত দেবে, হিলিং টাচ বলে একটা কথা আছে, সেই হিলিং টাচের মাধ্যমে ওষুধ দিয়ে এবং তাকে স্পর্শে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যাই হোক, হ্যানিম্যানকে আমরা অনেক সময় ভাবি যে হোমিওপ্যাথির জনক, কিন্তু হ্যানিম্যান ছিলেন একজন এলোপ্যাথি চিকিৎসক এবং 1755 খ্রিস্টাব্দে যার জন্ম, তিনি তখন এমডি ডাক্তার ছিলেন। এবং সেই প্রেক্ষিতে এখন যদি কোনো ছেলে যদি এমবিবিএস ডাক্তার হয়, তার বাড়ির লোক গর্বিত হয়, পাড়ার লোক গর্বিত হয়, আত্মীয় স্বজন গর্বিত হয়। কেন না? অনেক টাকা রোজগার করবে বলে। তা আজ থেকে 250 বছর আগে, 170 বছর আগে যে মানুষটা জন্মেছিলেন, সেই মানুষটা হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার জন্য জন্মাননি, উনি এলোপ্যাথি ডাক্তার হয়েছিলেন। কিন্তু তখনকার যে চিকিৎসা ব্যবস্থা, এখনকারও যে চিকিৎসা ব্যবস্থা, সাইড এফেক্ট অনেক বেশি হয়ে যাচ্ছে। তখন চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল না, কারো ব্লাড প্রেশার হলে তাকে যোগ ধরিয়ে দেওয়া হতো, যোগ তার ব্লাডটা কেটে নিত, মানে বের করে নিত, প্রেশারটা কমে যেত। তখন উনি মনে করলেন যে মানুষকে আমি ঠকাচ্ছি এবং এই ঠকানোটা আমার ঠিক না। তখন ওনার এক বন্ধু ছিলেন হুপিলেনকে উনি বললেন যে আমি এই চিকিৎসা পেশাটা করব না। তখন এই পেশা ছেড়ে দেওয়াটাও কিন্তু বিরাট ফ্যাক্টর। তখন ওর বন্ধু জিজ্ঞেস করলেন তুমি কি করে চলবে। উনি 12টা ভাষা জানতেন, জার্মানি জানতেন, ইংরেজি জানতেন, হিব্রু জানতেন তিনি। এবং এই যে ওনার যে ভাষা জানা, তখন উনি অনুবাদ করে, যাদেরকে মানে বলা হয় ফাদার অফ মেডিসিন, হিপোক্রেট, কার্লেন্স, এদের সব বইগুলো অনুবাদ করে উনি জীবিকা নির্বাহ করতেন। তিনি যে কার্লেন্সের ম্যাথমেটিকা অনুবাদ করতে গিয়ে দিলেন ডিজিজ প্রডিউসিং পাওয়ার ইজ ডিজিজ কিউরেটিভ পাওয়ার, এবং তখন লেখা আছে চাইনা ক্যান কিওর দ্য ফিভার অ্যান্ড চাইনা ক্যান কিওর দ্য ফিভার, ক্রিয়েট দ্য ফিভার অ্যান্ড কিওর দ্য ফিভার। তখন উনি চাইনা খেলেন, অর্থাৎ সিঙ্কোনাবাদ জ্বর হলো, তখন আবার খেলেন, সেটা ভালো হলো। তারপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি হোমিওপ্যাথি এস্টাবলিশ করলেন। সিমিলিয়াস কিউরেন্টা, অর্থাৎ সিমিলিয়াস কিউরেন্টা অর্থাৎ বিষে বিষে বিষক্ষয়, মানে লাইকস কিওর লাইক। এবং এটাকে হুবলেন তার বন্ধু, তিনি কিন্তু ওকে পাগল ভাবতেন, কিন্তু তিনি একটা কাজ করলেন, তার একটা হুবলেন্স মেডিকেল জার্নাল ছিল যেখানে হোমিওপ্যাথিটা, এই হ্যানিম্যানের প্রবন্ধটা প্রকাশ করলেন, আর সেদিনই জন্ম হলো হোমিওপ্যাথির। অতএব সেই চিকিৎসা ধারা
তিনি এবং হ্যানিম্যানকে জানা, হ্যানিম্যানকে আমরা জীবন থেকে জানতে পারি এই কারণে, হ্যানিম্যান ওই রকম একটা সচ্ছল জীবন থেকে তাকে এই হোমিওপ্যাথি আবিষ্কার করার জন্য তাকে কিন্তু দেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল। এবং যখন বিতাড়িত হচ্ছে তার সর্বকনিষ্ঠ সন্তান তিনি মৃত্যুবরণ করেছেন, এবং তিনি ওই যখন সন্তানকে নিয়ে হসপিটালে গেছেন তখন তার ছাত্র হচ্ছে সেই হসপিটালের একজন চিকিৎসক, তিনি বললেন সরি টু সে স্যার এ মারা গেছে। এবং তারপরেও নানা নির্যাতন, নানা কেস, কিন্তু এই যে স্যাক্রিফাইস অফ দি লাইফ, এটাও কিন্তু আমাদের শেখার। এবং দারিদ্রতা এবং মিথ্যাচারিতা, এগুলো হ্যানিম্যান মানে ভাবতে পারতেন না, বা তিনি বলেছেন যে ডাক্তার মিথ্যে কথা বলে, সে আমার এই হোমিওপ্যাথি ওষুধের বাক্স ধরবেন না। কিন্তু সেই ভাবনা থেকে আমাদের একজন চিকিৎসক হতে গেলে সততা, পবিত্রতা, এবং ডক্টরস কিন্তু শুধু ওষুধ দেওয়া নয়, রোগ ভালো করা নয়, ডক্টরস কি ফ্রেন্ড, ফিলোজফার এন্ড গাইড। এবং তাই ফ্রেন্ড, ফিলোজফার, গাইড হতে গেলে শুধুমাত্র ডাক্তারি পড়লে হবে না, তার সঙ্গে সোশিওলজি, ইকোনমিক্স, আর্থসামাজিক অবস্থা, এবং সব মিলিয়ে একজন চিকিৎসককে কিন্তু একজন প্রাজ্ঞ ব্যক্তি হতে হবে। সেই প্রাজ্ঞতা মানুষের জীবনের স্বাস্থ্য তৈরির ক্ষেত্রে, এবং সেই স্বাস্থ্য কিন্তু একটা বিরাট দায়িত্ব, শুধু একটি ব্যক্তির স্বাস্থ্য নয়, এবং ব্যক্তি মিলেই হয় রাষ্ট্র, সেই রাষ্ট্রের স্বাস্থ্যের দায়িত্ব কিন্তু আমাদের থাকে। এবং সেই দৃষ্টিকোণ থেকে ঋত্বিক সেন আজকে হোমিওপ্যাথির প্রকাশ এবং তার যে প্রচার করার দায়িত্ব নিয়েছে, এবং আশা করি হ্যানিম্যানের কৃপা দৃষ্টি তার মধ্যে পড়বে। কিছু করলেই কিছু পাওয়া যায়, কৃপা কথার অর্থ হচ্ছে করে পাওয়া, ও করছে মানে পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি আমার তরফ থেকে যদি আমি কিছু ভালো কাজ করে থাকি, আমার তরফ থেকে ওকে আশীর্বাদ করছি, হোমিওপ্যাথি এগিয়ে যাক, ঋত্বিক সেনও এগিয়ে যাক। নমস্কার। আমি আর একটা কথা স্যারের কাছে জানতে চাইবো, স্যারকে অনেক কষ্ট করে আজকে আমরা পেয়েছি। স্যার, আমি একটা প্রশ্ন আপনাকে করব। বর্তমান পরিস্থিতিতে মানে হ্যানিম্যান কতটা প্রাসঙ্গিক, এবং হোমিওপ্যাথি সম্বন্ধে মানুষের যে অ্যাওয়ারনেসটা স্যার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না, মানুষের মধ্যে হোমিওপ্যাথি নিয়ে নানা রকম চিন্তা এখনো সেই জায়গাটা আমরা তৈরি করতে পারছি না স্যার। এটা আমরা কতদিনে এই ব্যাপারটাকে সলভ করতে পারবো? হোমিওপ্যাথি এখন অনেক প্রসার লাভ করেছে, এবং হোমিওপ্যাথিতে এখন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি হয়, এবং হোমিওপ্যাথি মানুষ নেয়, কিন্তু আমাদেরকে আরো তৈরি হতে হবে। এবং হ্যানিম্যান যে কত প্রাসঙ্গিক, সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে যে ইন্ডিভিজুয়ালাইজেশন, হ্যানিম্যান বলেছেন যে ব্যক্তি স্বাতন্ত্রতা, অর্থাৎ একই ব্যক্তির একই রোগ, কিন্তু তার ক্রেভিংস, তার ডিজায়ার, তার উপরে নির্ভর করে ওষুধ। এখন বর্তমান বিজ্ঞান অর্থাৎ মডার্ন সায়েন্স বলছে যে একই ব্যক্তির একই ওষুধ হবে না, একই এবং দুটো লিঙ্গের ক্ষেত্রে আলাদা হবে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে আলাদা হবে, ভাই ভাইয়ের ক্ষেত্রে আলাদা হবে। তাহলে হোমিওপ্যাথি তো প্রতিদিনই প্রাসঙ্গিক হয়ে উঠছে। এবং শুধু তাই নয়, হ্যানিম্যান যেটা বলেছেন মিনিমাম ডোজ, এবং সেটা এখন কিন্তু অনেক ক্ষেত্রেই মডার্ন সায়েন্সও কিন্তু মিনিমাম ডোজের কথা ভাবছে। তাই যত এগোচ্ছে পৃথিবী, ততই কিন্তু হোমিওপ্যাথির প্রচার প্রসারের ক্ষেত্রে এবং হোমিওপ্যাথির বিজ্ঞান ভিত্তিকতা আমাদের বারবার প্রমাণ করছে। যদিও হোমিওপ্যাথির জন্য কেউ গবেষণা করছে না, অন্য জিনিসের জন্য গবেষণা করছে, কিন্তু ভাগ্নে মদন হিসাবে হোমিওপ্যাথি কিন্তু বারবার এসে যাচ্ছে। তাই হোমিওপ্যাথি একদিন ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হবে বলে আমার ধারণা। এবং একদিন মানুষ বুঝতে পারবে আসলে এই যে ঋত্বিক সেনের যে সংশয়, সেই সংশয় কি, একটা দোয়া আছে যে দুধ কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে হয়, মদ কিন্তু সেলস কাউন্টারে এবং বিনা পয়সা মানে তাকে কাউন্টারে কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়। হোমিওপ্যাথি হচ্ছে সেরকম একটা মূল্যবান জিনিস, সেই জন্যই এখন গলি গলি মেয়ে আমাদেরকে ফুকাতে হবে। কিন্তু তার মানে এই নয় এর কোনো গ্রহণযোগ্যতা নেই, গ্রহণযোগ্যতা বাড়বে, আছে, এবং মানুষ এটা নিচ্ছে। এবং আমার এই 38 বছর চিকিৎসক জীবনে আমি প্রথম অবস্থায় যে ছিলাম, এখন দেখছি অনেক যেগুলো ফেলিওর অফ দি এলোপ্যাথিক মেডিসিন, সেগুলো আমাদের কাছে আসছে। এর থেকেই প্রমাণ হয় হোমিওপ্যাথিক গ্রহণযোগ্যতা বাড়ছে। স্যার, আর একটা প্রশ্ন স্যার, এই বর্তমানকালে যেটা হচ্ছে, পেশেন্টরা আমাদের কাছে আসছেন প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়ে, দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি কাজ করছে না। পেশেন্টরা এসে অনেক সময় কমপ্লেন করছেন যে স্যার আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি বা এই মুহূর্তে অ্যান্টিবায়োটিক চলছে, সেটা আমরা কি করে স্যার হোমিওপ্যাথিতে ওভারকাম করব? এবং অ্যালোপ্যাথির যে দাপটটা চলছে বাজার জুড়ে, সেটাকে স্যার আমরা কি করে ওভারকাম করে আমাদের প্যাথিটাকে স্ট্যাবলিশ করবো, এটা স্যার? এলোপ্যাথির দাপট চলছে, মিডিয়া একটা ফ্যাক্টর। আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি এই আশঙ্কাটা অমূলক। এবং কারণ হচ্ছে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এলোপ্যাথি খাচ্ছে মানেই তার কাজ হবে না, এটা কোনো কারণ নেই। তার কারণ আমাদের কাছে অনেক মা বাবারা আসে যাদের কিন্তু তাদের সুগার আছে, ক্রনিক ডিজিজে ভুগছে, কিন্তু তারা বাতের ব্যথার জন্য যখন আসে, আমরা নির্দিষ্ট টাইমে যখন ওষুধ দিই তারা ভালো থাকে। আরেকটা রিসেন্ট আমার কাছে ঘটনা ঘটেছে, এবং এটা একটা বলার মতো বিষয়, সেটা হচ্ছে মানে
হার্ট অ্যাটাক হয়েছে এবং তাকে কিন্তু এলোপ্যাথিক ব্লাড থিনার টাইপের ওষুধ দিয়েছে। ইন দি মেন টাইম তার কিন্তু পাইলসের ব্লিডিং হচ্ছে, কিন্তু ব্লাড থিনারটা যদি ওই ড্রাগটা বন্ধ করা হয় তাহলে কিন্তু আবার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। কিন্তু সেই ব্লাড থিনারটা চলাকালীন আমাদের হোমিওপ্যাথি নির্দিষ্ট ওষুধ দেওয়ার পরে তার কিন্তু পাইলসের ব্লিডিংটা কমে গেছে। তার থেকে এটাই প্রমাণ হয়, যদি এতে আরো গবেষণা দরকার, কিন্তু ক্লিনিক্যাল রিসার্চ বলে একটা ব্যাপার আছে। প্রত্যেকটা ডাক্তারের মানে ক্লিনিকটাই হচ্ছে ল্যাবরেটরি। যেমন আমি এই যে ব্লাড থিনার দেওয়ার পরেও তাকে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তার ব্লিডিংটা কমানো সম্ভব হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু ওই ওষুধটা বন্ধ করতে হয়নি। তাহলে এইটা আমি একটা কথা বলি যে ইন্টিগ্রেশন অফ মেডিকেল সায়েন্স, অর্থাৎ আমরা যদি পরস্পরের প্রতি আমরা পরস্পর প্রতিদ্বন্দ্বী ভাবছি, যার জন্য সমাজে আমাদের একটা গ্রহণযোগ্যতার অভাব হচ্ছে। কিন্তু আমরা যদি ভাবি যে পরস্পরের পরিপূরক, এবং এই জন্য ইন্টিগ্রেশন অফ মেডিকেল সায়েন্স, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একটা চেষ্টা করেছিল যে প্রত্যেক প্যাথির ডাক্তারকে প্রত্যেক প্যাথি সম্পর্কে জানতে হবে, কিন্তু সেটা আমাদের এলোপ্যাথি সায়েন্সের লোকেরা মানেনি। কিন্তু সেটা যদি মানতো জনগণের উপকার হতো, হোমিওপ্যাথি আরো ফারিজ করতো। কিন্তু যা ছাই চাপা দিয়ে কখনো প্রতিভাকে যেমন রাখা যায় না, সেরকম হোমিওপ্যাথিকে যত বিরূপ প্রতিক্রিয়া বিতর্ক থাকা সত্ত্বেও হোমিওপ্যাথি এগোচ্ছে, এগোবে, এবং আগামী দিনে হোমিওপ্যাথি একটা শীর্ষস্থান নেবে বলে আমার ধারণা। স্যার, আমি হোমিওপ্যাথির সাথে কি সাইড বাই সাইড অ্যালোপ্যাথি, প্রেসার, থাইরয়েড, সুগার এগুলো ট্রিটমেন্ট কি আমরা একসাথে চালাতে পারি স্যার? অবশ্যই করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথির একটা নির্দিষ্ট মানে ব্যতি রেখে, তোফাত রেখে খেতে হবে। এবং যদি স্টেরয়েড ড্রাগ দেওয়া হয় তাহলে কিন্তু এলোপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তারকে এলোপ্যাথির মানে তার কেমিক্যাল কম্পোজিশনটা জানতে হবে, এবং সেই কেমিক্যাল কম্পোজিশনটার সঙ্গে আমাদের হোমিওপ্যাথিক যে কম্পোজিশন সেটার যদি কোনো সিমিলারিটি থাকে তাহলে সেটাকে স্টপ করে পরবর্তী ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আর হচ্ছে কি, অনেক সময় অনেক হোমিওপ্যাথি ডাক্তার কি করে যে হঠাৎ করে বন্ধ করে দেয়, এতে কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স হয় এবং এটাকে কিন্তু উইথড্রল সিমটম বলে, এবং সেই জন্য আস্তে আস্তে তুলতে হবে। আমি বেসিক্যালি কিরকম ভাবে তুলি না, প্রথমে ওষুধ খেতে খেতে তাকে বলি যে সপ্তাহে 1 দিন বন্ধ করুন, 2 দিন বন্ধ করুন, 3 দিন বন্ধ করুন, ভালো থাকলে আবার শুরু করুন, না থাকলে আবার ভালো থাকলে শুরু করুন, তারপরে উইথড্রল সিমটম। নাহলে কিন্তু উইথড্রল সিমটম ইজ ভেরি ডেঞ্জারাস ফর দি পেশেন্ট। আচ্ছা, নমস্কার। নমস্কার।